কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের। না, কবিতা না, তার ভাষায় পদ্য। আমি ছিঁড়ে ফেলি ছন্দ তন্তুজাল এই কাব্যের কবিতা। কেউ কেউ একা থাকে, বেশ একা, ভয়ঙ্কর একা। কে যেন কোথাও গেছে, কোনখানে গেছে? তেমন অপেক্ষা ধুলো ঝুল ভিজে কাগজের মতো মাখামাখি দরজার কোণে পড়ে আছে। চারিদিকে ঘুম আর অন্ধকার কাকশকুনের মতো বসে ঘিরে আছে। বাতাসে উৎক্ষিপ্ত হয় কেউ, দূরে সম্ভাবনাপূর্ণ সমুদ্রের অগোচরে ঢেউ কানে আসে, যেন চোর সাবধান পদক্ষেপে তার এটা ওটা নিয়ে নেবে, নিয়ে আর ফিরিয়ে দেবে না। দরকারও তেমন নেই, অযত্নে পাথর কিংবা তেনি হয়ে আছে বারান্দায়। যেন আমি ঘুমে ও আঁধারে অপেক্ষায় ধুলো হয়ে পড়ে আছি। বিদায় করার লোক নেই, জন নেই, নেই ঝাঁটা সুস্থ কোনো হাত। কে যেন কোথাও গেছে, কোনখানে গেছে? মনে মনে আমি বড় ভালোবাসি মানুষের ভিড়ে চাপ পেতে। রাশি রাশি সুস্থ ও অসুস্থ মাংস দেবে কায়ক ক্লেশ, ঘাম, ক্রোধ। অতিরিক্ত দেহের বাতাস লাগবে দেহে। প্রাকৃতিক চৈত্র ও বৈশাখে রুখু ঝড় বোঝাবে সমস্ত কিছু মেয়েলি সন্ন্যাসে নয় জড়। কেউ কেউ একা থাকে, বেশ একা, ভয়ঙ্কর একা। কে যেন কোথাও গেছে, কোনখানে গেছে? পাতাল থেকে ডাকছি। কাব্যগ্রন্থ এই আমি যে পাথরে। পাতাল থেকে ডাকছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? পাতাল থেকে ডাকছি, তুমি আমার ডাক শুনতে পাচ্ছ? এখন এসো, তোমার অমন আকাশ থেকে মাটির নিচে এসে দাঁড়াও আমার কাছে। আমার আঁচে পোড়াও দুপা, দুহাত পোড়াও, নরম ননির মতন শরীর পুড়িয়ে কালো কলুষ করো, আমায় ধরো। পাতাল বড় কষ্ট দিচ্ছে। চূড়ার থেকে শিকড় ধরে নামো আমার মুখের উপর, বুকের উপর, সুখের উপর, দুঃখ ভরা নখের উপর, যেন মাটির উপর থেকে আঁচড়ে মাটি নখ নিয়েছে। পাতাল থেকে ডাকছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? পাতাল থেকে ডাকছি, তুমি আমার ডাক শুনতে পাচ্ছ? এখন এসো, তোমার একার আকাশ থেকে মাটির নিচে এসে দাঁড়াও আমার কাছে। পাতাল বড় কষ্ট দিচ্ছে। আমার কাছে লুকিয়ে আছে তোমার জন্যে ভালোবাসা। এভাবেই যাবে। কাব্যগ্রন্থ মন্ত্রের মতন আছি স্থির। সারা দিন কাজ করে সন্ধ্যায় মৃত্যুর ভিতরে সেঁধিয়ে যাওয়া শ্রেণীবদ্ধভাবে এভাবে কি দিন যাবে? এভাবে কি যাবে? গলির ঘুমন্ত পিঠ মাড়িয়ে মাড়িয়ে গোল্লাছুট ফিরে আসা কুকুর তাড়িয়ে এভাবে কি যাবে দিন? এভাবে কি যাবে? আধারে পিছলে সরে রমণীর শাড়ি, স্বপ্নকে সাহায্য করে স্তব্ধ নীল বাড়ি। এভাবে কি যাবে দিন? এভাবেই যাবে। মৃত্যু টুকরো ফুকরো হয়ে বসে আছে পাশে, কলকাতার রাস্তা ভেজে গঙ্গার বাতাসে। এভাবে কি যাবে দিন? এভাবেই যাবে। কবিতা লেখার ক্লান্তি। কাব্যগ্রন্থের নাম অঙ্গুরিতোর হিরণ্যজল। কবিতা লেখার ক্লান্তি আমি আর বইতে পারবো না। তার চেয়ে এই ভালো ধুলোমাখা মণ্ডপের সব গুছিয়ে সনেটে তোলা,
মহাপ্রভু গেছেন রোদ্দুরে, জুড়োতে পাথর তাঁর, এইমাত্র লুট হয়ে গেল। মহাপ্রভুতলা শান্ত, ভক্তেরা সুন্দর। ছুটি নি, আমাকে মঞ্জুর করো, আর্জিপত্রে টিপছাপ দাও, আমি সব গুছিয়ে রেখেছি, সনেটের মতো শক্ত, 1 বছর বাদে বদ্ধ হবে, এবং মজুরি আমি নিতে এসে তছনছ আগুনে পুড়ে মরব। শান্তি, শান্তি। কবিতা লেখার ক্লান্তি কিছুতেই বইতে পারবো না। এবারের কবিতাটির নাম জঙ্গলের মধ্যে ঘর ঈশ্বর গড়েন, কাব্য প্রচ্ছন্ন স্বদেশ। শক্তি খুব ঘুরে বেড়াতেন। আমার মনে পড়ে তার একটি বই, একদমই কবিতার নয়, খুব জনপ্রিয় ছিল একসময়, উইকেন্ড ট্যুরিস্ট গাইড। বিস্তর ঘুরেছেন, আর সে ঘোরার কথা যে লিখেছেন এত স্বচ্ছন্দ ঝরঝরে গদ্যে, পড়তেই ভাল লাগতো, মনে হতো মনে মনে সেই সব জায়গায় পৌঁছে গেছি। এই কবিতাটি একটু দীর্ঘ, তার উত্তরবঙ্গ বাসের এবং ঘোরাফেরার অভিজ্ঞতা নিয়ে। বৃষ্টিতে ডুয়ার্স খুবই পর্যটনময়। মেহগিনি বিথি পার হলে পাবে দোতলা বাংলোটি, কাঁটা তার বেড়া ঘেরা সবুজ চাদরে, ঘাস বড় উচ্ছৃঙ্খল এখন এখানে। তাকে ঘিরে আছে কিছু রুদ্রাক্ষের গাছ ছাতার মতন, কৃষ্ণের দেহের বর্ণময় ফল পড়ে আছে ঘাসে। রাতের বাদুড় তার মুখ থেকে খসিয়ে গিয়েছে বৃষ্টিপতনের চাপে হয়তোবা। খুঁটিমারি রেঞ্জ দোতলা বাংলোর ঘর আমাদের দখলে দিয়েছে দুরাতের জন্য। জঙ্গলের মধ্যে ঘর ঈশ্বর গড়েন। মানুষের বসবাস সহজতর হবে বলে ঈশ্বর গড়েন জঙ্গলের মধ্যে ঘর। শিক্ষানবিশির জন্যে ঈশ্বর গড়েন। মানুষেও পারে, অনভ্যস্ত মানুষের অভ্যাসের জন্যে আজ মানুষেও পারে ঈশ্বরের কাজ হাতে উত্তরসূরির মতো নিয়ে নিতে এবং বাড়াতে। দুঃখ ও সুখের মধ্যে থাকবে বলে মানুষেই পারে। এখন জঙ্গল খুব উপদ্রুত নয়। মানুষের ভয়ে সব পশু পাখি অধিকতর জঙ্গলের দিকে সরে গেছে। মানুষের সাধ্য নয় সে গভীরে যাওয়া। প্রাণ ভয় কুশলতা অপেক্ষাও বড়। ওরা গেছে প্রাণ ভয়ে, নিজেকে জেতাতে নয়, বাঁচার তাগিদে। মানুষের মতো নয়, শিকারীর মতো নয় কোনো। খুঁটিমারির বাংলো জুড়ে বসে থেকে অবাক হয়েছে। তেমন নিষিদ্ধ কোনো পাখি নয়, কাক ও শালিক, যাদের গৃহস্থ বলে মোটামুটি, তারাই এসেছে। কখনো রেলিংয়ে বসে খাদ্যের গন্ধের দিকে পলক ফেলেছে, কখনো উঠোনে খুঁটে তুলেছে কেঁচো বা কীট। নিজস্ব তাদের। মানুষের মুখাপেক্ষী থেকে এক উদাসীনতায় তাদের ফুসফুস ভরে গেছে। শুধু মনটি ভরেনি। মন ও খাদ্যের মধ্যে অপরূপ যোগাযোগ আছে, আমি জানি। ছেড়ে চলো খুঁটিমারি। মেহগনি রুদ্রাক্ষের বন, খাট ও পালঙ্ক, কাঁচ ক্রকারিস, চিরুনির চুল। ছেড়ে চলো সুবাতাস, সোঁদা গন্ধ, কাদামাটিময় জঙ্গল যা পাখিহীন, পশুশূন্য। ছেড়ে চলো তাকে। এভাবেই যেতে হয়, যা তোমাকে পরিত্যাগ করে তাকে ছেড়ে। স্মৃতি বেদনার মালা ছিঁড়ে ফেলে বাগানে ছড়িয়ে এভাবেই যেতে হয়, দোলে মোলে অন্ধের মতন। এবার জঙ্গলে সরাসরি নয়, পথ খুঁড়ে খুঁড়ে, দুপাশে জঙ্গল রেখে ক্রমাগত ছুটে দৌড়ে যাওয়া। জঙ্গলের মায়া মেখে ছায়া মেখে উত্তরের দিকে ক্রমাগত চলে যাওয়া। পিছনে বলেও যাওয়া নয়, শুধু যাওয়া, শুধু চলে যাওয়া। এবার জঙ্গলে সরাসরি নয়, মেটেলির হাটে, জঙ্গলের কিছু কিছু লোক ছুঁতে যাওয়া। মেটেলি চালসার হাটে চলো যাই। ঘুরে 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 পাহাড় পাকিয়ে উঠে চলো পথ ঘুরে ঘুরে ঘুরে। কাছে দূরে চা বাগান, ধোঁয়া ওঠে পাকিয়ে আকাশে। এখানেও পাকদণ্ডী। ধোঁয়ার প্রকৃত পাকা পথ উত্তর বাংলার। এই নিসর্গ দ্বিতীয় রহিত। জঙ্গল পাহাড় নদী মানুষের মুখশ্রী বাড়ায় ছায়া ফেলে মুখে। মানুষ এখানে খুব দ্রুতগামী নয়, মাটির মানুষ নয়, খরস্রোতা নদীর মতন, কিংবা শুধু পাহাড়ের মতো নয়, সম্পন্ন সবুজে।
বিপন্নতা আছে, ধৃতি বৃন্ত পাতা আছে, শুধু হাহাকার নয়, আনন্দও আছে। মাদলে বাদলে বাজে হাতের খঞ্জনি, পায়ের নুপুর বাজে জলে যেন নুড়ি, ঘোড়া গান গেয়ে চলে মহামান্য বুড়ি তিস্তা। চাতালে বসেছে হাট, দেখে মনে হবে শর্করা মণ্ডের পানে ছুটেছে মানুষ সারিবদ্ধ পিঁপড়ের মতন। বাগানে বল্মিক স্তূপ ভেঙে ভেঙে ছুটেছে বাল্মীকি হাটে যাবে। সপ্তাহের হাট, 6 দিনের ধান ভেঙে চাল করা আলোর মতন এই হাট, 6 দিনের ধান ভেঙে কায়ক ক্লেশে ভাতের মতন এই হাট। বন্দির জানালার মতো হাতছানিময়, খোলা খাঁচা নিয়ে পাখি যেমন বিমূঢ়, মানুষও বিমূঢ় হয়। 6 দিন ভেবে অতটুকু মুক্তি পেলে কিভাবে সামলাবে? একসময় সন্ধ্যা নেমে আসে, মাদলে স্খলিত কাঠি ধ্বনি প্রতিধ্বনি তোলে আকাশে বাতাসে। সন্ধ্যা হয়ে আসে, বিজয়ী মোরগ বুকে ওরাও মরদ হাসে যত, তারও বেশি কাঁদে, কারণ না জেনে কাঁদে ধুলোয় লুটিয়ে। 6 দিনের কান্না যেন একদিনে ফুরবে, হালকা বুকে ফিরে যাবে বাগিচা বস্তিতে। যাওয়া যায়, বাগিচার মধ্যে বস্তি ঈশ্বরই গড়েন। আবার শক্তি চট্টোপাধ্যায়ের একটি গদ্য লেখা, খানিকটা আত্মকথন, যুগলবন্দি কাব্যের গোড়ায় এটা লেখা। এই সব পদ্য। দক্ষিণ 24 পরগনার কশ্চিৎ গণ্ডগ্রাম এই বহড়ু, ডাকনাম বড়ু। লোকে শুধুলে বলি, জয়নগর মজিলপুরের নাম জানেন? ওই যে যেখানে মোয়া। কলকাতার লোক সঙ্গে সঙ্গে মাথা কাত করে, তৎক্ষণাৎ তার আগের স্টেশনের গল্প বলি, অর্থাৎ ওই বড়ুর গল্প। দাদামশাইয়ের পুরনো বাড়ি ছিল ভুঞ্জবাবুদের বড় বাড়ির গায়ে। তাঁদের দুর্গামণ্ডপ ছিল, তাদের বিরত বিরত বাগান আর পুকুর ছিল, তাদের গেটের মধ্যে কাছারি বাড়ির লাগোয়া বাগানে ফুল গাছ ছিল বিস্তর। আমরা সেখানে বাতাবি লেবুর বল খেলতে যেতুম। গেটের সামনে আমলকি তলা ছিল, তার পেছনে ছিল ইট খোলা। মনে পড়ে কোন একটা পুকুরের মাছ, মাথা সার, গায়ে কোনো গর্তি থাকতো না। গাঁয়ের মানুষ সে মাছ দেখে ভয় পেত। ভূত লাগা সেই পুকুরের মাছ জালে উঠলে আমরা ছোটরা সব হুমড়ি খেয়ে পড়তুম। ওটা ছিল দাদামশাইদের শরিকি বাড়ি। আমার জন্ম ওই বাড়িরই সার্বজনীন আতুর ঘরে কোনো। একদিন দেখলুম ওরা রাতারাতি এঢিবি ওঢিবির দখল নিলেন। ছাঁচতলা দিয়ে মাটি ভাগ হতে থাকলো। দুঘরা মাটির বাড়ির মাঝখানে বেড়া উঠল বাঁশকাঠির, তার তল চেপে 1 বিঘত করে রাংচিতা আর মেন্দি ঝোপ। 51টি পরিবার ফেটে চৌচির হয়ে গেলে আমার নিজস্ব দাদামশাই একদিন বড়ুর স্টেশনের কোলের কাছের বাড়িতে উঠে এলেন। মন মন কাজে এ বাড়ি তিনি যে কবে তৈরি করতে শুরু করেছিলেন কেউ জানত না। ধানি জমি, মাটি ফেলে উঁচু আর বাসযোগ্য করে তাঁর বাড়ি উঠল রেল কোম্পানির জমির ঠিক গায়েই। হলুদে সাদায় মেশা মৃণালিনী কুটির, দিদিমার নামে। যতদূর মনে পড়ে দাদামশাইয়ের হাতে এর নামকরণ হয়নি, হয়েছে পরবর্তীকালে কোনো তার পুত্রদের হাতে, মাতৃস্মৃতি জাগ্রত রাখার জন্য। দিদিমা কলেরায় মরেছিলেন কলকাতার বাসা বাড়িতে, মামাদের 3 তলার ঘরে। আমাদের চোখের ওপর সাপটে পেরেক পোঁতা হলো। আমরা কেউ একা 3 তলায় উঠতাম না, বিশেষত ঠিক দুপুর বেলায়। গাঁয়ের ছেলে হলেও মনে ভয় ছিল পুরোদস্তুর, চোর ছাঁচোর ডাকাত আর ভূতের ভয়। আর একটা ভয়, পুকুরের ঠিক মাঝখানটায় ডুবে থাকতো। সাঁতার কাটতে কাটতে এগিয়ে গেলেই ডোবাবে, যদি পা লাগে ডুবো মন্দিরের চূড়োয়। সব প্রতিষ্ঠিত পুকুরের মাঝখান বরাবর একটা পাতালপুরীর মন্দিরের কথা বিশ্বাস করতে কে বা কারা যেন আমাদের ছোটবেলায় শিখিয়েছিল। বাবা মারা গেলেন যখন আমার নামমাত্র বয়স। তারপর থেকেই মামা বাড়ির গলগ্রহ। মা আর ছোট ভাই মামার সংসারে কলকাতায়, আর আমাকে দাদু রেখে দিলেন তার কাছে একাকী মানুষ করবার জন্যে। সে বাড়িতে মানুষ ছিল 3 জনই, দাদু, আমি আর আমার এক বাল বিধবা মাসি। বিশাল বাড়ি, 2 অন্ধকার বাগান, 2 পুকুর, 8টা পুকুর পাড়, পাড় ভর্তি মাছরাঙার গর্ত, গোয়াল ভর্তি গাই বাছুর, এইসব। গোয়াল আর বাগানের কাজ দেখত ওতর পাড়ার হৈদরদা। দাদু করতেন হোমিও ডাক্তারি, আমি অ্যাপ্রেন্টিস কম্পাউন্ডার, বিনি পয়সার ডাক্তার।
তবে এক ডাকে 10টা গাঁয়ের লোক চিনত, পের নাম জানাতো। অমন সদাশয় মানুষ, যেমন মন তেমন দেহ, অমন রূপবান বৃদ্ধ আমি জীবনে খুবই অল্প দেখেছি। স্কুল মাস্টারি, হ্যাঁ, তাও করেছেন। আসলে স্কুল গড়তেই হাত লাগিয়েছেন বেশি করে, কাছা খুলে দান করেছেন যতটুকু ছিল। তার মৃত্যুর পরে শুনেছি ধার করেও দান করেছেন অনেক অনেককে। দাদুর গায়ে এক ধরনের চন্দনের গন্ধ ছিল, ভোরবেলাকার পুজো থেকেই লেগে থাকতো তা। দিনরাত্রির সবসময় এই সৌরভ তাকে ঘিরে থাকতো সুসংবাদের মতন। স্ত্রী গেলেন, 1-2টি মেয়ের বর বাদে 4-4টি মেয়ের কপাল পুড়ল। তখনও তিনি সেই চিরন্তন সন্ন্যাসী, অপরকে নিয়ে ব্যস্ত, অসুখী, অসুস্থকে নিয়ে উন্মাদ, সন্ন্যাসীর মতন স্বার্থ নিয়েও নয়। তিনি আমাকে স্বাভাবিকভাবে মানুষ করে তুলবার জন্যে তার কাছে রেখেছিলেন, আর আমি যাচ্ছিলাম ক্রমাগতই বেঁকে চুরে। আমার হওয়া হয়নি, তার কাছ থেকে পাওয়া হয়নি কিছুই, ওই উদাসীনতা ছাড়া। সারা জীবনটাই মনে হয় খুব একা ছিলেন তিনি। আমিও অজ্ঞাতে ওই একা থাকার দীক্ষা নিয়ে থাকতে পারি। বাবার কথা তেমন বিশেষ মনে পড়ে না, শুধু যেখানে ওই বড়ুর বিশ্ব জাঙালে তাকে পুড়িয়ে এসেছিল এক শিশু, সেখানে গেলে তার পাশের রাস্তা দিয়ে হেঁটে পার হতে পারিনি কোনোদিন। চোখ কান বুজে ওই 1/2 মাইল রাস্তা আমাকে দৌড়ে যেতে হতো। কি জানি কেন, প্রিয়জনে তো ভয় থাকার কথা না, তবু ভয় হতো। মনে হতো তিনি আমায় খপ করে ধরে ফেলবেন, ধরেই কিছু নাছোড় বান্দা কথা, তাহলে আমি মরে যাব। আজও মনে হয় তাকে আমি চিনতে না পারলেও তিনি আমাকে ঠিক চিনেছেন, সঙ্গে আছেন, আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। তাকে ভালোবাসি না, ভালোবাসার সময়ই পাইনি। তাকে ভয় করি, আজও বিপদে পড়লে তাকে ডাকি। মনে হয় তিনি তার দুর্দান্ত কালো মুখ চোখ নিয়ে আমার রাহুর সঙ্গে পাঞ্জা কষছেন, স্পষ্ট দেখতে পাই। তিনি আমায় বাঁচিয়ে রাখছেন, নয়তো কবেই আমার মরে ভূত হয়ে যাবার কথা। ছোটবেলার ওই স্টেশন, দোলমঞ্চ, গাঁয়ের চাষাভুষোর সঙ্গে গাছপালা, পানাপুকুর, পরিপ্রেক্ষিত শুদ্ধ এক পাড়া গাঁ আমার মধ্যে চেপে বসেছে। তার থেকে পরিত্রাণ কখনো পাইনি। ছোটবেলায় একদিন রেল লাইন ধরে ঝুলন্ত চাঁদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েছি, যেদিকে পেরেছি গেছি। সেই চাঁদ আর ছাদের ওপর সব বিছিয়ে রবি ঠাকুরের গান শোনাতো পরবর্তীকালে মাসির মেয়েরা। তখন দাদু নেই, অথচ আমি তার বাড়িতে আছি। সঙ্গে দাঙ্গা লাগা এলাকা থেকে পালিয়ে এসেছে কলকাতার মাসি, তার ছেলেমেয়েরা। তখন ধীরে ধীরে যেন সামাজিক রান্নাবান্নার ভেতর থেকে মানুষের মতন এক সম্পর্ক দানা বাঁধছে। ওই প্রথম কলকাতার স্পর্শ পাচ্ছি। আমার গ্রাম থেকে তখন অনেক রেলগাড়ি কলকাতা শহর ছুঁয়ে চুকিতকিত খেলছে। কচিত কখনো সেখানে গেছি দাদুর হাত ধরে। শিয়ালদা থেকে শটান ঘোড়ার গাড়ি, সেখানে ঘোড়ার গুয়ের গন্ধে আমার শহরের সঙ্গে প্রথম পরিচয়। এখনো ফিটন দেখলে পা থমকে যায়। সহিসের সঙ্গে 2-4টে বাক্যালাপ করি। সহসা তাকিয়ে দেখি সেদিনের মতন একটা রাস্তা যেন জলপ্রপাত, তার গা থেকে গাড়ি ঘোড়া সব হুড়মুড় করে ধারাবাহিক গড়িয়ে পড়ছে। নিচে গভীর খাদ, হাঁ করে আছে কলকাতা শহর। তার খিদে সাংঘাতিক। এই কলকাতা যখন আমাকে খেলো, তখন আমি স্কুলে পড়ি, বাগবাজারের কাশিমবাজার পলিটেকনিক, মামার বাড়ি থেকে কাছে। ছোটবেলা থেকেই লেখাপড়ায় সমূহ টান। মাস্টারেরাও মন্দ বলেন না। মামা আশা রাখেন ছেলে বড় হবে, মাতব্বর হবে, বাড়ির নাম রাখবে। বাড়ি কোথায়? বাড়ির আমার নাম কি? রাজনৈতিক দলের সঙ্গে ওই বয়সেই জড়িয়ে গেলাম। একা থাকার অপরূপ কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই মনে হয় আজ কিছু বুঝি, কিচ্ছু জানি না। বোঝানো হলো রাতারাতি স্বাধীন দেশ স্বাধীনতর হবে ইত্যাদি ইত্যাদি। ধনী দরিদ্র থাকবে না, সম্পদের সমবন্টন হবে। স্বর্গের একটা গোলকধাম মার্কা ছবি আমাদের বালকদের স্বপ্নের দোরগোড়ায় লটকে দেওয়া হলো। বলছি না গুরুদেবরা ইচ্ছে করে দিয়েছিলেন, ভুল বুঝে এমনটা বুঝিয়েছিলেন তাঁরা, তাঁদের দোষ নেই। মনে হয় কিছুকাল স্বর্গ খুঁজতেই কাটল। সেই সঙ্গে সামাজিক মানুষের গা ক্ষতবিক্ষত। ফেরার পথ থাকে না, তবু ফিরতে হলো।
আবার সেই হলুদ পাকা কুঁচো করা ঘাড় মুখ গুঁজে স্বার্থ গোছানো, স্কুল ডিঙিয়ে কলেজে। প্রেসিডেন্সি কলেজের দিনগুলো স্মৃতি থেকে সরানো যায় না কিছুতেই। পড়াকালীন সময়ে সহপাঠীদের মধ্যে অনেকেরই লেখার বাতিক ছিল। জনা কয়েক তো রীতিমতো বিখ্যাত। অলোক রঞ্জন 2 ক্লাস উঁচুতে পড়তেন, শঙ্খ ঘোষ তাঁরও 1 ক্লাস, শিশির দাস আমার সহপাঠী, এখন দিল্লির বিখ্যাত ডাক্তার অধ্যাপক সে। দেশে তার কবিতা বেরুলে অধ্যাপকগণ আলোচনা করতেন, আর আমাদের মধ্যে তাড়াহুড়ো পড়ে যেত কে কিভাবে তার নেক নজর কাড়তে পারে। আমি তার পাশে বসতে পেলে উজ্জ্বল হয়ে উঠতাম। গুণাক্ষরে ভাবিনি একদিন পদ্য লিখতে পারবো। তারপর একদিন দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দীপেনের মাধ্যমে দীপক মজুমদার, তার মাধ্যমে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলাপ। সুনীলের তখন বৃন্দাবন পাল লেনে বাসা, আমার মামাবাড়ি থেকে কাছেই, প্রায় রোজ সেখানে আড্ডা মারতে যাই। সেখানে একে একে আনন্দ, ফণীভূষণ, মোহিত, শিবশম্ভুর সঙ্গে আলাপ। সন্দীপনের সঙ্গে ইতিমধ্যেই কবে যেন আলাপ হয়ে গেছে, তন্ময়ের সঙ্গে। আমরা কোনো দিন দেশবন্ধু পার্কের জলের ধারে, কোনো দিন বা গাছতলায় বসে গল্প কবিতা শুনি। মতি তার প্রথম দিককার অনেকগুলো গল্প আমাদের ওই ধরনের আড্ডায় পড়ে। কবিতা পড়ে সবাই, আমি ছাড়া, তন্ময় ছাড়া। সরজিৎ অনেক পরে একদিন একটি গল্প পড়ে শুনিয়ে গেল হঠাৎ। ফণীর বই বেরুচ্ছে, আমরা মদত দিচ্ছি, ও যাকে পারছে তাকে কবিতা উৎসর্গ করে চলেছে। আমাকেও একটা দিয়েছিল বলে মনে পড়ছে। তখন তো আর লিখি না। অনেক কাকুতি মিনতির পর ও দিতে পেরেছিল। এখন ভাবলে হাসি পায়। তখন গাঁয়ের লোক হিসেবে ব্যাপারটা চলে গিয়েছিল বলতে হবে। লুকিয়ে গল্প লিখে ফেললুম একটা, ভাইজাগের ডলফিন স্নোজের উপর। আনন্দবাজার রবিবাসরীতে ছাপা হলো। উত্তেজিত হয়ে আর একটা লিখে পাঠালাম সঙ্গে সঙ্গে ফেরত। ছদ্মনামে গল্পটা লিখেছিলাম। এরই মধ্যে একদিন হঠাৎ আমার পাড়াগাঁর স্মৃতি নিয়ে 1-2 পাতা করে একটা আখ্যান লেখা শুরু করে দিই। 2-10 পাতা, যেদিন যেমন হয় পড়ে শোনাই। কেউ ভালো বলে, কেউ চুপ করে থাকে, আমি দমি না। একদিন শেষও হয়, নাম দিই কুয়োতলা। বছর দেড়েক প্রকাশকের ঘরে ধাক্কা খেতে খেতে শেষ পর্যন্ত বেরোয়। একটু অদ্ভুত ধরনের বই হিসেবে অল্প স্বল্প নামও করে। ওই পর্যন্ত। ওই ধরনের আড্ডাতেই বোধ করি উত্তেজিত হয়ে পদ্য লিখব মনে মনে একরকম স্থির করে ফেলি। তখন তরুণ রচনার অগ্নি মানে কৃত্তিবাস, অন্যদিকে শ্রী বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকা সঞ্জয়বাবুর পূর্বাশা টিমটিম করে জ্বলছে। রাত্রির বেলা বাড়ি ফিরে হিসেব মিলিয়ে একটা সনেট খাড়া করি। পরের দিন সুনীলের বাসায় যাই। লেখাটা অতি সাধারণ, জম। ওর কাছ থেকে কবিতার ঠিকানা নিয়ে বুদ্ধদেবকে পাঠাই। উনি চিঠি দেন, সামান্য সংশোধন করে ছাপবেন। হাতে স্বর্গ পাই, কিংবা মনের মধ্যে কি যেন এক অবাস্তব হাওয়া বাড়তে থাকে। প্রায় দৌড়ে সুনীলের কাছে গিয়ে চিঠিটা দেখাই এবং 2-3টি টানা গদ্যে লেখা সুবর্ণরেখার জন্ম আর জরাসন্ধ। সুবর্ণরেখা কৃত্তিবাসের জন্য রেখে দিলে পরের ডাকেই জরাসন্ধ বুদ্ধদেবের কাছে পাঠাই। পদ্য লেখার আকস্মিক জন্ম প্রকৃতপক্ষে সেদিনই। কোনো প্রেরণা না, কোনো স্বনির্বন্ধ ভালোবাসায় না, শুধুমাত্র চ্যালেঞ্জের মুখোমুখি এসে এসব পদ্য লেখা। এবারের কবিতা পুরনো নতুন দুঃখ। যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থ থেকে। যে দুঃখ পুরনো তাকে কাছে এসে বসতে বলি আজ। আমি বসে আছি, আছে ছায়া, তার পাশে যদি দুঃখ এসে বসে বেশ লাগে। মনে হয় নতুন দুঃখকে বলি, যাও কিছুদিন ঘুরে এসো অন্য কোনো সুখের বাগানে, নষ্ট করো কিছু ফুল, জ্বালাও সবুজ পাতা, তছনছ করো, কিছুদিন ঘুরে দুঃখ ক্লান্ত হও, এসো তারপর পাশে বসো। এখন পুরনো এই দুঃখকে বসার জায়গা দাও। অনেক বাগান ঘুরে, মানুষের বাড়ি ঘুরে, উড়িয়ে পুড়িয়ে এ আমার কাছে এসে বসতে চায়,
কিছুদিন থাক, শান্তি পাক, সঙ্গ পাক, এসো তারপর। ও নতুন দুঃখ, তুমি এসো তারপর। একই কাব্যগ্রন্থের আরেকটি কবিতা, মানুষ কেন। এলটে পর্যন্ত পরনের তেনি তোলা, কাদায় মাখামাখি কালো কোলো ছেলের পাল ফুর্তির মাছ মারতে লেগেছে। ডোবায়, ডোবার মাঝামাঝি গোড়ালি উঁচু আল, ওপার সাবার, কুচো কাঁচা জিয়ল মাছে কোঁচড় ভর্তি, কারো বা কঞ্চির খালই ভরভরন্ত। এপারের পানি ওপারে ছেঁচে চালান করে মাছ মুঠ করবে। বর্ষার আগভাগ, ছিষ্টি পুড়ে খাক, ছেলেগুলোর পিঠ পুড়ে আগুন, তুষের ধোঁয়ায় তিজেল যেন। সেই আগুন নেবাতে তাল তাল পাঁক তুলে ঘুঁটে দিচ্ছে দেয়ালে। যতটা হাঁসফাঁস কমে, চেষ্টা এই। পরে তো আছেই মাখন পাঁকে গড়াগড়ি, ঘুনি আটল পাতার দিন নয় এখন। এখন শুদ্ধ ছেঁচে তোলা, ছেঁচে তেল বিনে খোলসে ঝোলসে খাওয়া। আর যদি হয় শোল, পুড়িয়ে জুড়িয়ে মুখে তোল। পান্তার পাশে নুন জুটলেই তোফা, প্রথম বৃষ্টিতেই কানবে কই উঠবে। বাদার জল পুকুরে নামার ঝোড়ায় তকে তকে দাঁড়ানো, উলসে উঠবেই কই, তখন কাপটে ধরা। কাঁটা আছে, কায়দাও আছে, তা নইলে চলে না। পৃথিবীর সর্বত্রই তাই, ঠিকঠাক মতো ধরা চাই। না হলে ফসকালে তোমার তেমন ক্ষতিবৃদ্ধি নেই এতে। না থাক, পেছনের লোকটির চোখে একটা আধটা উদাহরণ পাততেই হবে সাফল্যের, সংঘর্ষের, জয়ের। না হলে তুমি আর মানুষ কেন, লজ্জাবতী লতা হলেও পারতে। শক্তি চট্টোপাধ্যায় তার অজস্র পদ্যসমূহের মধ্যে অনেকগুলি এলিজি লিখেছেন, অনেককে নিয়ে। আমরা একটা শুনেছি তার মধ্যে, শ্রদ্ধেয় আমির খাঁ সাহেবকে মনে করে। এই যেমন পরের কবিতাটি আসছে, সুতীর্থ বলবেন কোথাকার তরবারি কোথায় রেখেছে কাব্য থেকে নেওয়া। কবিতার নাম প্রিয় রামকিঙ্কর দাদাকে। কোথাকার তরবারি কোথায় রেখেছে, এই হিংসা, এই পাপ, মরকতমনির সংহার কে রেখেছে? লুকিয়ে রেখেছে ভালোবাসা অচ্ছদ সরসী। স্নান গান রূপবান মেঘে কার অন্ধকার থেকে কে যে চলে স্খলিত আবেগে আগু পিছু। তার অন্ধকার থেকে সে তো চলে স্খলিত আবেগে মৃত্তিকার। কোথাকার তরবারি কোথায় রেখেছে? রাখা তো উচিত ছিল তরবারি সংকোচে মিনারে। রাখা তো উচিত ছিল তরবারি হৃদয় কিনারে। রাখা তো উচিত ছিল। কোথাকার তরবারি কোথায় রেখেছে? এখানে উচিত এই তরবারি, যা কোনো হিংসার অনগম্য। হিংসা থেকে সে গেল পশ্চিম সেগুনের কাছে, যার দয়া নেই, মায়া নেই, মনুষ্যত্ব নেই, সেই সেগুনের কাছে। কোথাকার তরবারি কোথায় রেখেছে? সেই তরবারি, তার মাথার উপরে ঘর বাড়ি, সে যদি নেভায় কিছু নিভে যায়। নিভে যেতে থাকে পারম্পর্যহীন মেঘ, জল দেয়, জলও না দেয়, বেঁচে থাকে। কিছুই দেয় না তাকে, বেঁচে থাকে। বেঁচেও কি হয়? কাক বেঁচে থাকে, শুধু কাক বেঁচে থাকে। এরপর ও চির প্রণম্য অগ্নি এই কাব্যগ্রন্থ থেকে কেবল মানুষই পারে। সুষমার মধ্যে গ্লানি পাত্র ভরে আছে। জানি না বলেই ভাবি সুষমাই শান্ত অধীশ্বর সকল প্রাণীর। জানি না বলেই ভাবি
সুষমায় হৃদয়ে বসেছে সমস্ত গানের। সুষমার মধ্যে গ্লানি পাত্র ভরে আছে। কেবল মানুষই পারে বিষমুক্ত করে দিতে বায়ু। আয়ুর অধিক যায় মানুষের আয়ু। অন্তর্গত বিষ ছেনে সুষমায় আনে বহির্জগতে। কেবল মানুষই পারে বিষমুক্ত করে দিতে বায়ু। এর পরের কবিতাটি, তার নাম ধান কোটা শেষ কবিমশাই। কাব্যগ্রন্থের নাম আমাকে জাগাও। ওরা তোমায় অন্ধ ভেবে চতুর্দিকের পাথর গুছিয়ে গেঁথে রাখছিল, আর কর্ণিকে কাতর তুলছিল মাস রক্তমাখা বালির মতন করে। শুইয়ে দিতে চাচ্ছিল ওই শিশুর নড়া ধরে। ঘাসের কাঁথা পৃষ্ঠে পাতা, বুকে ভরাট মান। ধান কোটা শেষ কবিমশাই, অন্ধকারে যান। হাসি রাশির দিন ফুরলো, চিবৌ জীবের ছালা। প্রেম প্রীতি নাড়লাম দিতে, উলট পালট জ্বালা। তুষ্ট থাকুন রুষ্ট থাকুন ভাবনা কাজীর কাজে, বাতিল কিছু পদ্য দিলুম পাথর ইটের ভাঁজে। যথেষ্ট যথেষ্ট কবি, ঘুমের মধ্যে যাও। মন্ডা মেঠাই ঢের খেয়েছ, এবার খাবি খাও। এরপরে যে কবিতাটিতে আমরা যাব, তার লেখার ধরনটি, বিষয়টিও একটু অভিনব। কিছু মায়া রয়ে গেল কাব্যের নাম, আর কবিতার নাম নব মনসার পালা। আমরা একেবারে পালা গানের মতন করে হয়তো করব না, কিন্তু চেষ্টা করব একটু সেই ছন্দের আভাসটা দিতে। তোমরা শুরু করো। ধনপতি সওদাগর গেলেন বিদেশে, লহনা খুলল না সব পড়ে রইল দেশে। স্বর্গের নর্তকী খুলল তারামালা নাম, নির্দেশে মর্তের গর্ভে করিল সুনাম। খুল্লর অনেক গুণ অতীব রূপসী, সেই দেখে ধনপতি হলেন উদাসী। করিলেন বিয়া তাকে সপত্নী লহনা, বুঝালেন লহনাকে কেমন খুলল না। চন্দন কাষ্ঠের জন্য বাণিজ্যেতে যান, ধনপতি সওদাগর জাহাজ ভাসান। জাহাজ চলিল দেখে কমলে কামিনী, সিংহল রাজের কাছে দিল বার্তাখানি। দিল ধনপতি বার্তা না দেখাতে পেরে, বন্ধ রইল বহুকাল তার কারাগারে। শ্রীমন্ত নির্দেশে পুত্র চলে অভিযানে, মঙ্গলচণ্ডীর কৃপা সিংহলেতে টানে। শ্রীমন্ত দেখেন ওই কমলে কামিনী, সিংহল রাজের কাছে দেন বার্তাখানি। না দেখাতে পেরে মন্ত কারাগারে যান, সেখানে দেখেন বন্দী পিতা ঠাকুরাজ। মঙ্গলচণ্ডীকে তথা করেন স্মরণ, সিংহলের রাজা দুহে ছাড়েন তখন। দুর্বলা দাসীর নাম খুল্লনাকে করে, লহনার চক্ষুশূল ঢেঁকিশালে পড়ে। সেথায় শয়ন আর ছাগল চরানো, খুল্লনার এই মতো কাজ হইল শোনো। ফিরে এসে ধনপতি এই সব দেখে ভর্ৎসনা করেন লহনাকে কাছে ডেকে। বোঝেন লহনা সব দোষ দুর্বলার, বিদায় করেন তাকে খুলে সিংহদ্বার। আবার আবার যান ব্যবসায়ী ধনা, শ্রীমন্তকে সঙ্গে নেন হয়ে এক মনা। শ্রীমন্ত বলেন, দেখো ঘুষুরির ট্যাঁকে বেঁধেছেন গোড়া বেনে, নাও এক ফাঁকে। মাঝিরে শুধিয়ে জানে যাবে কলিকাতা, চানক সাহেব নাকি কাপ্তানো মাথা। গোরা যাবে সুতানুটি সমস্ত লুটিবে, আপামর সাধারণ্যে কিছুই না দিবে। গরিব মরিবে এবে গোরার দংশনে, শ্রীমন্ত ধনপতি দোহে ভাবে মনে। তাছাড়া ব্যবসা করি গোরার সহিত, ধনাভাবে বস্তুগত আছে কি বা হিত। শ্রীমন্ত ও ধনপতি ভাবে তবু মনে, যাবে সুতানুটি আজি চানক পিছনে। নবমনসার পালা গাঁথে শক্তিনাথ, পিছনে অবশ্য আছে চণ্ডীমার হাত। আমার একটু বিস্ময় আছে, কবিতাটির নাম নবমনসার পালা,
কিন্তু কাহিনীটা শুরু হয়েছে, শুরু নয় কেবল, কাহিনীটা চলেইছে চণ্ডীমঙ্গলের কাহিনী বেয়ে। আর তারপরে এসেছে গোরার কলকাতা অধিকার এবং গোরাদের সঙ্গে ব্যবসা করা নিয়ে। এবারে যে কবিতাটি শোনাচ্ছি সেটি সম্ভবত কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা শেষ কবিতা। শান্তিনিকেতনে বসেই কবিতাটি লেখা, সংকলিত হয়েছিল কিছু মায়া রয়ে গেল কাব্যগ্রন্থে। 1995 সালের মার্চ মাসে এই কবিতাটি লেখা হয়। অকাল বৃষ্টিতে। হঠাৎ অকাল বৃষ্টি শান্তিনিকেতনে, রাত ভোর বৃষ্টি হল শান্তিনিকেতনে। আমের মঞ্জরি পেল বৃষ্টি ও কুয়াশা, বসন্তের মুখোমুখি শিমুল পলাশ। ফুলটা বৃন্তচ্যুত হয়ে খসে পড়ে ঘাসে। মানুষ স্থগিত ঘরে চক্রে বসে আছে। চতুর্দশপদী 8 সংখ্যক কবিতা। কি শান্ত সুসভ্য দিন শুয়ে আছে মেঘের মতন। অতিবৃষ্টি অনাবৃষ্টি কিছু নেই। পরিমিত আলো সমান উৎসাহে পড়ে জল স্থল অন্তরিক্ষে। যদি কেই বা হিংসুক বলবে ভালোবাসি, তুমি পূর্ণ ভালো। সন্দেহের জ্যোৎস্না, ছায়া অস্বচ্ছ, যা কিছু গ্রামান্তরে। এখানে সমস্ত দীর্ঘ মোটা ভারী সহজ কৌতুক। পাহাড় উটের মতো, নদী নীল, ফুল বালু সাদা। শান্তিতে অতিষ্ঠ প্রাণ, রমণীর সমবিন্দু বুক। কেউ আছে তাঁবু ছিঁড়তে, সোজা ভাঙতে শান্ত নিরিবিলি। অকর্মণ্য অতিথির মূল্য নেই এই জনপদে। আমাদের বিশ্ববান্ত গন্তব্যের কথা ঠিক ছিল। রে মৃত্যুর আদিম মৌন অন্ধ কৌতূহলী ঘুরছে পথে। ভিক্ষুকে স্ফটিক দান, দৃষ্টিতে টলেছে অন্তর্লোক। আমরা এমন শান্তি বুকে নিয়ে অন্ধ সৈন্য স্রোতে চলে যাব। কবিতার নাম শেষ দেখা। কবিতাটি অগ্রন্থিত। শেষ দেখা হলো স্টেশনে। কে না জানে গোপনতাহীন মধ্য মাঠে করুণ সঙ্গীন রক্তে পড়ে। কার পদশব্দ আসে? কে গো? পাতার মর্মরে নিরুদ্বেগ খুনি। কে না জানে তোমারে ফাল্গুনি? আমি ভালোবেসেছিলাম তোমাকে, দ্রুতগামী ট্রেনে কিংবা অপর্যাপ্ত ওহিফেনে। আজ ক্লান্ত, নিষ্পন্দ, একাকী। 10 দিন বাকি বিবাহের। আসবো ফের, আসবো ফের ইচ্ছাপুরে। বাগানের পথপার্শ্ব খুঁড়ে পুঁতে দেব পদশব্দ প্রেম। তোমায় কি কথা জানালেম? ভালোবাসি? না, না, না। দূরে গিয়ে পাঠিও ঠিকানা। আমরা শক্তি চট্টোপাধ্যায়ের কিছু কবিতা বলবার চেষ্টা করলাম আমাদের বুদ্ধি এবং মন অনুযায়ী নির্বাচিত কবিতাগুলি, কিন্তু আরো অনেক কিছুই আমাদের ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল। আরো অনেক বড় বড় কাজের কথা যেগুলো বলাই হলো না। শক্তি চট্টোপাধ্যায়ের চমৎকার সব ছড়া আছে, অনেক পরে বেরিয়েছে তার
ছড়া সংগ্রহ। তিনি সারা জীবনে বহু অনুবাদ কর্ম করেছেন, সেটাও মীনাক্ষী চট্টোপাধ্যায় তার উৎসাহে এবং শ্রমে বেরিয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদিত পদ্য। সেখানে কালিদাসের মেঘদূত আছে, ওমর খৈয়ামের রুবাইও আছে। তো আমরা তার মধ্যেও ঢুকতে পারলাম না। আমরা শেষ করব আবার অন্য এক কবির কবিতা দিয়ে। মার্চ 1995-এ শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর শোক যাত্রার প্রতিবেদন লিখেছিলেন জয় গোস্বামী। শক্তি চট্টোপাধ্যায় চিরস্মরণীয়েষু। গাড়ি চলছে মন্থর, মেঘ চলছে মন্থর, আর ঢেউ আর ঢেউ আর ঢেউ। ঢেউয়ের উপর ল্যাম্পোস্ট চলছে, দোকানঘর চলছে, ডাক বাক্স চলছে, বোতল গড়ানো, চেয়ার ওল্টানো, ফাঁকা ভাটিখানা চলছে, ফাঁকা দোতলা বাস উঠছে পাকদণ্ডি ঘুরে ঘুরে, আর চাকা আর চাকা আর চাকা। ও ফুল ভর্তি গাড়ি। তোমার চাকাকে জিজ্ঞাসা করো তার একবার ঘুরতে কত সময় লাগে, পৃথিবীর একবার ঘুরতে কত সময় লাগে। সূর্যের উঁচু উঁচু বাড়ি, কানায় কানায় মেঘ, কার্নিশে কার্নিশে ঝুঁকে পড়ছে বাচ্চা মুখ, মেয়ে মুখ, বুড়ো মুখ। ও বুড়ো, তোমার গাড়ি চলছে মন্থর। তোমার শ্মশানে পৌঁছতে কত সময় লাগবে, কত সময় লাগবে জন্মাতে? কোন তরুণী আজ তোমাকে চোখ ভর্তি জল জানাচ্ছে? জলের কাছে আবার জন্মাতে ইচ্ছে করছে না বুড়ো? হাত পা গুটিয়ে আবার ভ্রূণ হয়ে আসতে ইচ্ছে করছে না? এত রং তামাশা, এত মেঘ বাহিনী, ঝাঁপ দেওয়া, উড়ে যাওয়া, ঠক্কর খাওয়া, এত এত গেলাসকে গেলাস অব্দি গিলে ফেলা, ভাঙা কাঁচ শুদ্ধ হজম করে দেওয়া, এসব ইচ্ছে করছে না আবার? গাড়ি চলছে মন্থর, চলছে কিনা বোঝা যাচ্ছে না। চাকা ঘুরছে মন্থর, ঘুরছে কিনা বোঝা যাচ্ছে না। সূর্য হেলছে কিনা। তোমার ছেলেটা একভাবে দেখছে তোমার মুখ। গাড়ি নড়তে মাথা নড়ল, ভাবছি তুমি এক্ষুনি পাশ ফিরবে কিনা। তুমি মৃত্যুকে এ পকেট থেকে ও পকেট করলে এতদিন, মৃত্যুকে তোমার মাথার কাছে টেবিলে রেখে শুলে, দেয়ালে ঠুকে লুফে নিলে আবার বলের মতো। গাড়ি চলছে মন্থর। তোমার মেয়েটা এক হাতে ধরে আছে তার মাকে, অন্য হাতে তোমার মুখ থেকে আড়াল করছে রোদ। আকাশ থেকে ঝুঁকে পড়ছে বাড়িগুলো, কার্নিশে কার্নিশে লোক, রাস্তায় রাস্তায় লোক। গাড়ি চলছে নমস্তে, জল চলছে নমস্তে, রাত্রে চলছে নমস্তে। সামনে সামনে সাঁতরে যাচ্ছে হাজার ছেলের দল, কেউ দেখতে পাচ্ছে না। পরলোক থেকেও উঠে এসেছে সহস্র বছরের মৃত সব কবি। গাড়ি চলছে মন্থর কোনো প্রাণীর মতো। তার পিঠের ওপর ধূপ ধরে বসে আমি দেখতে পাচ্ছি শত শত মৃত কবি, খ্যাত অখ্যাত, প্রাচীন, রচনার তলায় লেখা অ্যাননিমাস শব্দ থেকেও আজ শরীর ধরে উঠে এসেছে কেউ কেউ এই মিছিলে। মিছিল চলেছে, জল চলেছে, রাত্রি। তুমি কোথায় ভেসে যাচ্ছ বুড়ো? তুমি কার সব এখন? কোথায় তোমার বাড়ি বুঝতে পারছো না? মরণ তোমার চোখের মাথা খেয়েছো বুঝি? সবাই দেখছে, ভাসতে ভাসতে তুমি উঠে পড়ছো আগুনের ভেলায়। বন্ধ হয়ে যাচ্ছে আগুন গহ্বরের দরজা, আর সেই মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে আমি কলার ধরে টেনে তুলছি তোমায়, ঝাঁকাচ্ছি আর দাঁড় করিয়ে দিচ্ছি রাত্রির স্রোতের ধারে। ফড়ফড় করে তোমার আগুন ছিঁড়ে আসছে আমার হাতে, আর আঙুল দিয়ে দেখাচ্ছি তোমায়, ওই দেখো বুড়ো, ওই দেখো। কারণ আকাশে তখন চ্যাপ্টা চরকির মতো একটা গ্যালাক্সি উল্টো দিকে বেঁকে ছিঁড়ে যাচ্ছে। সমস্ত আকাশ ভরে মহানাগ নয়, ল্যাজ আছড়াচ্ছে, হ্যাঁ
একটা অতিকায় খণ্ডতর।